ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত। কেমন সংবিধান চান জানালেন এনসিপি নেতা আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো কক্সবাজার সহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেমন সংবিধান চান জানালেন এনসিপি নেতা আক্তার হোসেন। আমরা চাই এমন সংবিধান, যে সংবিধান মানুষের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করতে পারে, বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারে, ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জারি রাখতে পারে। সংবিধান নিয়ে আকাঙ্ক্ষা তুলে ধরে কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরের যুবশক্তির কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে এনসিপি যুব সংগঠক জাতীয় যুবশক্তি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করতে পারে এমন সংবিধান চান উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আরও বলেন, আমরা এমন সংবিধান চাই যেটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ধারণ করতে পারে, বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে। নতুন সংবিধান না হলে এসব চাওয়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, যে কোনো সময় কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হবে। কোর্ট সিদ্ধান্ত যদি বাতিল করার অথরিটি দেখে, যেহেতু এই সংবিধানের বেসিক স্ট্রাকচার ৭২-এর বেসিক স্ট্রাকচার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে, আমরা এমন সংবিধান চাই যে সংবিধান তার নতুন বেসিক স্ট্রাকচার নিয়ে জাতির কাছে হাজির হবে। জুলাই সনদকে সম্পদ হিসেবে বর্ণনা করে সেটাকে বাস্তবায়ন করা হবে নাকি অঙ্গীকারের মধ্যে ফেলে রাখা হবে, এমন প্রশ্ন তোলেন আক্তার হোসেন। সেমিনারে এনসিপি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, ৭২ সালে গৃহীত সংবিধানে ফ্যাসিবাদী সকল কাঠামো বিদ্যমান ছিল, কারণ তার কয়েক বছর পরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে সংবিধানে যতটুকু কাঠামো ছিল সেটুকু ধ্বংস করে দিলেন। সেই সংবিধান জনগণের অভিপ্রায় ধরে রাখতে পারেনি। ৩৬শে জুলাই জনরায়ের মাধ্যমে সেই সংবিধান আসলে বাতিল হয়ে গেছে। সেজন্য আমাদের একমাত্র মুক্তির পথ হচ্ছে নতুন একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান নির্মাণ। এনসিপি যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেন, অভ্যুত্থানের ওপর দিয়ে যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই নতুন বাংলাদেশের যাত্রার দিকে গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা যদি অগ্রসর হতে চাই, আমাদের মৌলিক সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। এনসিপির এই নেতা বলেন, আমরাও নির্বাচন চাই, সেই নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা জুলাই সনদকে একটি টেকসই অবস্থায় নিয়ে যেতে সক্ষম হব। দেশের বিদ্যমান সংবিধানকে মৃত উল্লেখ করে এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের সংকট হচ্ছে সংবিধান নিয়ে, এবং এই সংবিধানের ভেতর থেকে বারবার মিলিটারি শাসন আসে, বারবার জরুরি অবস্থা আছে। সেমিনারে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুব শক্তি নেতারা বক্তব্য দেন। সেমিনারে জাবেদ রাশিন বলেন, কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপির অন্যান্য যে দাবিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলো সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে, আমরা সেই দাবিগুলো নিয়ে আমাদের মতো করে আন্দোলন বা কর্মসূচি দেব, কিন্তু কোনো জোটের সাথে, কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলন এনসিপিতে যাবে না। এনসিপির এই নেতা বলেন, অনেক কথা ছড়াচ্ছে বাজারে, এনসিপি একটি জোটে যাচ্ছে, অমুক দলের সাথে অমুক দলের সাথে। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, এনসিপি কোনো জোটে যাবে না। এনসিপির সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণে মধ্যমপন্থী বাংলাদেশি রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে। ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যদিও এই দাবিতে ৮ দল নিয়ে তাদের যুগপৎ আন্দোলনে যাওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত জামাতের সাথে এই যুগপৎ আন্দোলন থেকে সরে গেছে জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবং গণ অধিকার পরিষদ। অন্যদিকে একই দাবিতে পৃথকভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ, আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। তাদের এই আন্দোলন কর্মসূচি ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের নতুন তৎপরতা বলে মনে করছেন, আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য চাপ তৈরির কৌশল বলেও মনে করছেন।
জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ গণদাবি আদায়ে চলতি মাসে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল, ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা উপজেলা বিক্ষোভ মিছিল। ৫ দফা দাবি হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। গতকাল একই কর্মসূচি ঘোষণা করেছে চরমনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আহমদ আব্দুল কাদেরের দল খেলাফত মজলিস। জামাত সহ ইসলামী রাজনীতির সাথে জড়িত এই দলগুলোর ঘোষিত এই আন্দোলন কর্মসূচিকে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের নতুন কর্ম তৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সেবা দাসী ফ্যাসিস্ট হাসিনার পতন সে দেশ কোনোভাবে মেনে নিতে পারছে না। তাই তারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করেছে। প্রথমে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে সরকারকে অস্থির করতে চেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে হেয় করতে ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এরপর শ্রমিক আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থির করতে চেয়েছে। আনসার বিদ্রোহ, সচিবালয় বিদ্রোহ সহ আরও অনেক ইস্যু তৈরি করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পতনের চেষ্টা করেছে ভারত। তবে ভারতের এসব ষড়যন্ত্র সরকার বেশ সফলতার সাথে মোকাবেলা করে টিকে আছে। তবে ভারত তাদের ষড়যন্ত্রের জাল এবার ভিন্নভাবে বিস্তারের চেষ্টা শুরু করেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর ইন্ডিয়া এ নির্বাচন বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্য সে দেশে আশ্রিত ফ্যাসিস্ট হাসিনার সাথে পরামর্শ করে তারা নতুন কৌশল নিয়ে অগ্রসর হতে চাচ্ছে। এই কৌশলের মধ্যে রয়েছে ব্যাপক নাশকতা সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা। আর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলনের মাঠে নামানো। ভারতের যে প্রথম কৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা শুরু হয়েছিল, তবে সরকারের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সতর্ক অবস্থান নেয় এ নিয়ে আর অগ্রসর হতে পারছে না। তবে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা তৈরির পরিকল্পনা তাদের রয়েছে। এ বিষয়ে সরকারও সতর্ক অবস্থানে আছে। ভারতীয় ষড়যন্ত্রের দ্বিতীয় যে কৌশল তা হলো বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলনের মাঠে নামানো। জামাত ইসলামী সহ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করেছে সেটি এই কৌশলেরই অংশ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলেন, দেশের নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং মনে হচ্ছে এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে জটিল করে তোলা ষড়যন্ত্র। পিআর ভারতে একটি এজেন্ডা, এটা বাস্তবায়ন এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে আন্দোলনের সব মিলিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচালের জন্য। এ বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে রাজনীতিতে বড় ধরনের দুর্যোগ নেমে আসতে পারে। জামাত সহ 4টি দল যেসব দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। এছাড়াও রয়েছে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষেধ করা। জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকদিন ধরে আলোচনা চলছে। সর্বশেষ গত 14 সেপ্টেম্বর যে আলোচনা হয়েছে তাতে সেসব বিষয় নিয়ে মতবিরোধ ছিল তা অনেকটাই দূর হয়েছে। বিএনপি তাদের অনড় অবস্থান থেকে সরে এসেছে। জুলাই সনদ